নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, একদম ব্রেকিং নিউজ। একদম এনডিএ সরকার তারা কিন্তু উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য রীতিমতো মনোনয়ন করে ফেললো তাদের সদস্য। আর বিশেষ দেরি নয়, একদম সরাসরি প্রেস কনফারেন্স করলেন জেপি নাড্ডা। এবং জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি হিসেবে পরবর্তী ধনখড়ের উত্তরসূরি তিনি কিন্তু বেছে নিলেন। একদম এই মুহূর্তে শরিক দল তারাও কিন্তু সবাই মিলেই সমর্থন করেছে, তেমনই খবর। এবং রীতিমতন তামিলনাড়ুর মানুষ এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ, সিপি রাধাকৃষ্ণন তার নাম, তার ব্যাপারে অবশ্যই এই মুহূর্তে সমস্তটা ডিটেলস বলবো। কিন্তু আপাতত তিনি রয়েছেন গত 1 বছর ধরে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিয়োজিত, এবং তাকেই কিন্তু এবার উপরাষ্ট্রপতি করার দৌড়ে এগিয়ে দিল বিজেপি। এবং এই মুহূর্তে বিজেপি সূত্রের যেটা খবর, কিংবা বিজেপি যেটা একদম সরাসরি জেপি নাড্ডা বলেওছেন যে বিরোধীদের কাছ থেকেও তিনি কিন্তু কোনো ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতা চাইছেন না। বিজেপি চাইছে একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে একদম সিপি রাধাকৃষ্ণন ভারতবর্ষের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন। সেই নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদনের পেছনে কি কি ছক ঠিক কাজ করছে এবং কেন হঠাৎ করে আজকে সংসদীয় দলের সর্বদলীয় বৈঠকের পর জেপি নাড্ডা ঘোষণা করলেন সিপি রাধাকৃষ্ণনের নাম। এত নাম থাকতে, এত নাম নিয়ে গুঞ্জন হওয়ার পর হঠাৎ করে কেন সিপি রাধাকৃষ্ণনের নাম উঠে এলো, সেই সমস্ত কিছু শোনার জন্য অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু 21শে জুলাই রাত 9:25 সেই সময়ের পর থেকে কিন্তু একদম বিজেপির গলার কাটা হয়েছিল এই উপরাষ্ট্রপতি পদে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা। এবং সেখানেই কিন্তু এতদিন ধরে ইলেকশন কমিশন কিন্তু বহুদিন আগে নোটিশ জারি করেছে, এবং আমরা দেখতে পেয়েছি প্রায় 7ই আগস্টের পর থেকে কিন্তু জল্পনা চলছিল কাকে এই পদে এনডিএ তারা কিন্তু মনোনয়ন প্রার্থী হিসেবে দাঁড় করাবে। এবং সেখানে বহু মানুষের নাম উঠে আসছিল, তাহলে কি নীতিশ কুমার ইস্তফা দেবেন, তাকেও তুলে আনা হবে, এরকম কথা আমরা শুনতে পেয়েছি। যে বিভিন্ন সময় বসুন্ধরা রাজে তার নাম উঠে এসেছে। এবং আমরা অবশ্যই কিন্তু খবর করেছি, বারংবার আপনাদেরকে জানিয়েছি যে আরএসএস কিন্তু কোনো মতেই চাইছে না যে আরএসএস এর বাইরের কোনো লোক, অর্থাৎ সংঘের বাইরের কোনো লোক, একদম বাইরের কোনো দল থেকে যিনি বিজেপিতে এসেছেন তাকে একদম সরাসরি উপরাষ্ট্রপতির পদে নির্বাচিত করা হোক। এবং সেটাই কিন্তু ঘটলো শেষ পর্যন্ত। তার সঙ্গে বহু সমীকরণ এই ক্ষেত্রে কাজ করছে। এই সিপি রাধাকৃষ্ণনের ক্ষেত্রে আপনাদের দুটো পয়েন্ট অলরেডি বললাম, যে একদম তিনি ওবিসি সম্প্রদায়ের একজন মানুষ এবং তামিলনাড়ুর প্রাক্তন দুবারের সাংসদ তিনি, এবং তার সঙ্গে তামিলনাড়ু রাজ্যের বিজেপির রাজ্য সভাপতিও ছিলেন এই সিপি রাধাকৃষ্ণন। এবং তার পরবর্তীতে তিনি সাংসদ হন দুবারের, এবং বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে গত 1 বছর ধরে কিন্তু নিয়োজিত রয়েছেন। এই সিপি রাধাকৃষ্ণনকে বেছে নেওয়ার পেছনে যে কারণগুলো ইতিমধ্যেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং রাজনৈতিক মহল মনে করছে, সেটা কিন্তু অবশ্যই একটা কিন্তু দক্ষিণের ভোট সেটাকে কাছে টানা, এবং বিজেপি মুখী করা দক্ষিণের ভোট সেটা কিন্তু কোনো মতেই বিজেপি করতে পারছে না। আগামী বছর রয়েছে কিন্তু তামিলনাড়ুতে ভোট, এবং অবশ্যই এই মুহূর্তে তামিলনাড়ু গভর্নমেন্টের সঙ্গে তামিলনাড়ু গভর্নরের যে একটা দ্বন্দ্ব, সেটার সূত্রে যেভাবে একদম সারা দেশ জুড়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া যে হিন্দি আগ্রাসন, যে হিন্দি ভাষাটাকে মাস্ট করতেই হবে দক্ষিণের প্রত্যেকটা স্কুলে তামিলনাড়ুতে, এমন একটা ফরমান জারি করেছিল কেন্দ্রীয় সরকার। সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সেখানে তিনি একদম বলেন যে তামিল এবং ইংলিশ ছাড়া আমরা আর কোনো ভাষা স্কুলে বাধ্যতামূলক করব না। ঐচ্ছিক বিষয় হিসেবে হিন্দি কেউ পড়তেই পারে, কিন্তু সেটা আমরা বাধ্যতামূলক করব না। এই যে বিষয়গুলো নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল একদম তামিলনাড়ু রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের, সেখান থেকে কিন্তু কোথাও একটা বোধহয় প্রলেপ দেওয়ার চেষ্টা, এবং তাই জন্যই সিপি রাধাকৃষ্ণন তার নামটাকে বেছে নিল এনডিএ। এবং একদম বিজেপির একদম কোর কর্মী তিনি কিন্তু ছিলেন। বোঝাই যাচ্ছে যে রাজ্য সভাপতি ছিলেন তামিলনাড়ুর। যে কোনো মানুষকে তো রাজ্য সভাপতি করে দেওয়া যায় না। এটা আমরা যেমন ভাবে দেখলাম যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শ্রমিক ভট্টাচার্য, তাকে যেমন ভাবে রাজ্য সভাপতি করা হলো, বহু নাম ঘুরে ফিরে আসার পরেও কিন্তু বাইরের কোনো মানুষকে রাজ্য সভাপতি পদে বসায়নি বিজেপি। এবং সেই একই জিনিসটা কিন্তু এই সিপি রাধাকৃষ্ণনের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি কিন্তু সংঘের কাছাকাছি একজন মানুষ, এবং এই মুহূর্তে সিপি রাধাকৃষ্ণনকে যদি একদম উপরাষ্ট্রপতি পদে যখন মনোনয়ন পত্র তারা জমা দেওয়ার জন্য সেই নামটাকে বেছে নিয়েছে, তার পেছনে আরেকটা পলিটিক্স কিন্তু কাজ করছে, যে বাংলা, পাঞ্জাব এবং তামিলনাড়ু এই তিনটে যে রাজ্য, সেখানে কিন্তু বিজেপি মুখী করা জনতাকে সেটা কিন্তু খুব
গুরুত্বপূর্ণ। তারা বাংলাতে কিছুটা হলেও বিজেপি মুখী করতে পেরেছে জনতাকে, কিন্তু এই মুহূর্তে সামনেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ভোট, সামনেই রয়েছে তামিলনাড়ুর ভোট, কেরলের ভোট, এবং সেই ভোটগুলোকে কাজে লাগানো এবং ওবিসি মুখকে এত উঁচু পজিশনে দেওয়া, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওবিসি সম্প্রদায়ের ভুক্ত, একজন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আদিবাসী সম্প্রদায়ের ভুক্ত, এবং সেই জায়গা থেকে একদম সিপি রাধাকৃষ্ণন তিনি যদি এবার একদম উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন, তিনিও কিন্তু ওবিসি সম্প্রদায় ভুক্ত হবেন, এবং সেই ক্ষেত্রে নিচু শ্রেণীর মানুষের ভোট টানা, সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বেনিফিট হতে পারে বলে বিজেপির এই মুহূর্তে একটা ধারণা, এবং তেমনই কিন্তু মনে করছেন দেশের রাজনৈতিক পর্যবেক্ষক। অন্যদিকে অবশ্যই রয়েছে বিহারের ভোট সামনে, সেদিকেও নজর রয়েছে বলে তাদের একটা ধারণা রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা, একই সাংবাদিক সম্মেলন থেকে কিন্তু জেপি নাড্ডা বলেন যে তিনি চাইছেন না বা বিজেপি চাইছেন না যে একদম অন্যান্য কোনো যে আইএনডিআই এর জোটের পক্ষ থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, যেটা কিন্তু আমরা বারংবার আপনাদেরকে বলেছি যে এই মুহূর্তে বিজেপি জগদীপ ধনকরের যে একদম রিজাইন দেওয়া হঠাৎ করে, সেটা কিন্তু বেশ খানিকটা কালিমালিপ্ত হয়েছে। জগদীপ ধনকর ইমিডিয়েটলি যে একদম রিজাইন দিয়ে সরে যাবে, সেই জায়গা থেকে একদম বিজেপিকে যেভাবে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, সেটা কিন্তু কোনো মতেই তারা আর পরবর্তীতে চাইছে না। এবং এই যে একটা ভোটাভুটি, সেই ভোটদান পর্বটা যদি হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে বিজেপি তারা নিজেরাও বেশ বুঝতে পারছে যে তাদের শরিক দল আপাতভাবে এই সিপি রাধাকৃষ্ণনকে যে সমর্থন করলেও, তাদের যে সিদ্ধান্ত সেটাকে সমর্থন করলেও, পরবর্তীতে কিন্তু সিক্রেট ভোটিং হবে, এবং সিক্রেট ভোটিং এর মাধ্যমে যদি ক্রস ভোটিং হয়, যদি দেখা যায় কোনোভাবে একদম কাছাকাছি ভোটও অন্তত পেয়ে গিয়েছে এই সিপি রাধাকৃষ্ণনের বিপরীত প্রার্থী যিনি দাঁড়াবেন আইএনডিআই জোটের পক্ষ থেকে, সেটা কিন্তু বিজেপির জন্য এই মুহূর্তে বেশ খানিকটা একদম রীতিমতন মুখ পোড়ার মতন ঘটনা ঘটবে। বিজেপি বিভিন্ন প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে ধাক্কা খাচ্ছে। ভোট চুরি নিয়ে কিন্তু রাহুল গান্ধী রীতিমতন যেখানেই যাচ্ছেন সেখানেই সেটাকে ইস্যু করে তিনি লড়াই করছেন। আজকে তেজস্বী যাদব, রাহুল গান্ধী, লালু প্রসাদ যাদব, মল্লিকার্জুন খাড়গে, চারজন বড় বড় নেতা বিহারের সাসারামে তারা কিন্তু এই প্রসঙ্গে একদম ভোট চুরি বন্ধ করতে হবে, এই প্রসঙ্গে তারা মুখ খুলেছেন, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বিহারের লড়াইটা যে বিজেপিকে হারতেই হবে, সেটা কিন্তু বেশ খানিকটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে যদি এই মুহূর্তে একদম উপরাষ্ট্রপতি পদের যে লড়াই, সেখানেও বিজেপি মুখ থুবড়ে পড়ে, কিংবা মুখ থুবড়ে না পড়লেও বেশ খানিকটা টাফ ফাইট হয়, তাহলে কিন্তু অবশ্যই বিজেপির একটা ফেস লস হবে, কেন্দ্রীয় সরকারের একটা ফেস লস হবে। তাই জন্য তারা একদম প্রকাশ্যেই কোথাও গিয়ে কিন্তু একদম হাত জোর করার মতন, কিংবা একদম আইএনডিআই এর জোটের কাছে একটা রিকোয়েস্ট করার মতন বলেছেন যে আমরা চাইছি না যে অন্য কোনো প্রার্থী এই মুহূর্তে এই পদের জন্য তার মনোনয়নপত্র দাখিল করুক, এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা ভোট দান ছাড়াই হয়ে যাক, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই যাতে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে যান। কিন্তু সেটা কি হবে আলটিমেটলি, তা কিন্তু মনে হয় না, কারণ দফায় দফায় আইএনডিআই এর জোট রাহুল গান্ধীর বাড়িতে এবং মল্লিকার্জুন খাড়গের বাড়িতে দিল্লি তাজ হোটেলে আপনাদেরকে জানিয়েছি দফায় দফায় বৈঠক করেছে, এবং প্রত্যেকটা শরিক দল, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সিপিআইএম হতে পারে, সিপিআই হতে পারে, আরজেডি হতে পারে, ডিএমকে হতে পারে, প্রত্যেকের সঙ্গে কিন্তু রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে পার্সোনালি একদম কথা বলেছেন, হয়তো ফোনে কথা বলেছেন, হয়তো সামনাসামনি কথা বলেছেন। সেখানে কিন্তু এই উপরাষ্ট্রপতি পদে কাকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা তারা ভাবছেন, সেটা তারা আলোচনা করেছেন, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু এই মুহূর্তে হবে, তেমনই কিন্তু এখনো পর্যন্ত খবর। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত 21শে আগস্ট পর্যন্ত তারিখ রয়েছে, তার মধ্যে আইএনডিআই এর জোটের পক্ষ থেকে কে মনোনয়নপত্র জমা দেন। আপাতত যেটা খবর উঠে আসছে, সিপি রাধাকৃষ্ণন তাকে কিন্তু প্রার্থী হিসেবে বেছে নিল এনডিএ সরকার। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।